আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মার্জিনা কান্তা চলে এসেছি কিউডি অ্যাডমিশন কেয়ার থেকে। আজ আমি তোমাদের ব্র্যাক ইউনিভার্সিটির রাইটিং পার্টটা নিয়ে কথা বলবো। আমরা কম বেশি সবাই জানি যে ব্র্যাক ইউনিভার্সিটির রাইটিং পার্টে কিন্তু 40 নাম্বার থাকে, সেটা খুব বেশি ইম্পর্টেন্ট চান্স পাওয়ার জন্য। আর এই রাইটিং পার্টটা আমরা কিভাবে লিখতে পারি, অনেক সময় দেখা যায় নানা ধরনের ভিডিও কিংবা বুকস, অনেক ধরনের স্ট্রাকচার দেখে কিন্তু আমরা বিভ্রান্ত হয়ে যাই। তোমাদের সেই বিভ্রান্তি দূর করার জন্য আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চলো তাহলে আমরা জেনে নেই প্রিভিয়াস ইয়ারে কি কি ধরনের কোয়েশ্চেন এসেছিল আর তোমাদের কি কি ধরনের কোয়েশ্চেন কিভাবে করে তোমরা আনসার করতে পারবে। সো শুরুতে আমরা যদি দেখি স্প্রিং 2024 এর ফার্স্ট কোয়েশ্চেনটা আমরা দেখে নিই। মিডিয়া ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন টু ফাইট এগেইনস্ট ক্রাইম অ্যান্ড সোশ্যাল ইনজাস্টিস। প্রোভাইড ইয়োর অ্যাসেসমেন্ট ইনক্লুডিং এক্সাম্পলস টু ইলাস্ট্রেট ইয়োর ভিউ পয়েন্ট। তার মানে এটা দেখে বোঝাই যাচ্ছে যে তোমাদের ভিউ পয়েন্ট মানে তোমাদের ওপিনিয়নটা এখানে জানতে চেয়েছে। ব্র্যাকে কিন্তু সাধারণত ওপিনিয়ন বেসড বা আর্গুমেন্টেটিভ এসেগুলোই বেশি আসে। সো কোয়েশ্চেন 2টা যদি আমরা একটু দেখি, ফ্রম ইয়োর পয়েন্ট অফ ভিউ ডাজ ফেসিং চ্যালেঞ্জেস মেক লাইফ মোর মিনিংফুল? এক্সপ্লেন ইয়োর থটস অন হাউ ওভারকামিং অবস্টেকলস ক্যান অ্যাড ভ্যালিউ টু লাইফ। তার মানে এখানেও খেয়াল করে দেখো, প্রথম কোয়েশ্চেনটাতে ছিল অ্যাসেসমেন্ট, সেকেন্ডটাতে আছে থটস। তার মানে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু তোমার ওপিনিয়নটাই এই দুটা কোয়েশ্চেনের মধ্যে জানতে চাচ্ছে। এখন এই দুটো থেকে তোমাকে ফার্স্টে সিলেক্ট করে নিতে হবে যে কোন টপিকটা তোমার জন্য ইজি লাগছে। এই দুটো থেকে যে কোনো একটা তোমাকে আনসার করতে হবে। আমরা যদি আরও কিছু কোয়েশ্চেন দেখে নেই, এবার দেখে নেই সামার 2024 এর স্লট 1-এ কি কি ধরনের কোয়েশ্চেন এসেছিল। সো কোয়েশ্চেন নাম্বার 1, In the 21st century, the skill to learn new skills has become a necessity. Tell about a skill you have learned or are learning. Can you share one you have learned or are currently learning? Also, talk about any difficulties you have encountered along the way. Question number 2টা যদি আমরা এবার একটু দেখি, Today, lots of teachers, school leaders, and parents punish kids as part of teaching them or when they are learning life lessons. Is there a better way? Give your thoughts along with some logical reasons and examples. তোমরা ব্র্যাক ইউনিভার্সিটি কোয়েশ্চেনটা যদি একটু ভালোভাবে খেয়াল করো তাহলে দেখতে পাবে যে তোমাদের থটস এবং তোমাদের ওপিনিয়ন এই জিনিসগুলোতে কিন্তু তারা বেশি ফোকাস করছে। তার মানে কি, তোমাকে কিন্তু মুখস্থ কোনো কিছু লিখতে হচ্ছে না, তুমি লজিক্যালি কিভাবে থিঙ্ক করো তারা সেটা কিন্তু জানতে চাচ্ছে। এখন এই টাইপের কোয়েশ্চেনগুলোকে আমরা কিভাবে একটা স্ট্রাকচার ফলো করে খুব সুন্দরভাবে অ্যান্সার করতে পারি এবং লেখাটা যেন খুব ভালোভাবে তুমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত কোন কোন গাইডলাইন ফলো করে ভালোভাবে লিখতে পারবে এবং ওয়ার্ড লিমিটের মধ্যে লিখতে পারবে, চলো আমরা সেই পদ্ধতিটা দেখে নেই। তাহলে আমরা একটা এসে কিভাবে সম্পূর্ণটা লিখতে পারি। ফার্স্টে আমাদের কিছু বেসিক ইনফরমেশন জেনে নিতে হবে। বেসিক ইনফরমেশনের মধ্যে ফার্স্ট যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে অ্যাড টাইটেল। কিছুক্ষণ আগে যে কোয়েশ্চেনটা দেখালাম তোমরা নিশ্চয়ই নোটিস করেছো যে তারা তোমাদেরকে কোনো একটা কোটেশন দিয়েছে বা ডিরেক্ট কোনো কোয়েশ্চেন করেছে, বাট কোনো টাইটেল কিন্তু দেয়নি। অনেকেই দেখা যায় নার্ভাসনেসের জন্য কিন্তু টাইটেলটা মিস করে যায়। টাইটেল মিস করে যাওয়া মানে টিচারের ইমপ্রেশনটা কিন্তু ফার্স্ট অবস্থাতেই খারাপ হয়ে গেল। সে চিন্তা করলো যে একটা মানুষ সে কম্পোজিশন লিখছে কিন্তু তার কোনো টাইটেল নেই, তার মানে তার নলেজে ল্যাকিংস আছে। সো টিচারকে কিন্তু সেই ধরনের কোনো ভাইব দেওয়া যাবে না। তাই একটা টাইটেল তোমাদেরকে দিতে হবে। টাইটেলটা তুমি কোনো ধরনের কোনো কোয়েশ্চেনও দিতে পারো চাইলে, বা হচ্ছে খুব শর্ট অ্যান্ড প্রেসাইজ একটা টাইটেল দেওয়ার চেষ্টা করবে যেন সেটা যে টপিকটা নিয়ে লিখছো সেটার সাথে রিলেভেন্ট হয়। এবার পরবর্তী যে জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে 200 ওয়ার্ডস। অনেকে মনে করে যে আমরা ছোটবেলায় যখন এসে লিখতাম তখন যত বেশি লিখবো টিচার তত বেশি মার্কস দিবে। তবে তোমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে, ইউনিভার্সিটি লেভেলে তোমরা যদি মনে করো যে যত বেশি লিখবো তত বেশি মার্কস পাবো, সেটা সম্পূর্ণ ভুল ব্যাপার। কারণ তারা দেখবে যে তোমাদের যে ওয়ার্ড লিমিটটা দেওয়া হয়েছে সেই ওয়ার্ড লিমিটের মধ্যে থেকে তোমরা সঠিক ইনফরমেশন বা সঠিক যে বিষয়টা সেটাকে তুলে ধরতে পারছো কিনা। তাই এখানে ওয়ার্ড লিমিটটা কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট এবং সেটা কিন্তু তোমাদের খুব ভালোভাবে মাথায় সেট করে নিতে হবে। পরবর্তী যে বিষয়টা, তোমাদের 15 থেকে 20 মিনিটসের মধ্যে লেখা প্র্যাকটিস করতে হবে। এটা অবশ্যই তোমরা এক্সাম ডেতে গিয়ে প্রথম দিনেই পারবে না, সেই জন্য কিন্তু দরকার বাসায় প্র্যাকটিস করা। প্রতিদিন যদি 1 থেকে 2টো করে ফ্রি হ্যান্ডরাইটিং তোমরা প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমাদের এই টাইম ম্যানেজমেন্টে কোনো ধরনের কোনো অসুবিধাই হবে না। বাট যদি মনে করো যে না টপিকগুলোর উপর শুধু আমি দেখে যাচ্ছি সেখানে গিয়ে লিখবো, তাহলে এটা কিন্তু অনেক বড় একটা ভুল ডিসিশন হয়ে যাবে। এরপরে যেটা বিষয় সেটা হচ্ছে নো এক্সট্রা পেজ।
তোমাদের যতটুকু জায়গা দেওয়া থাকবে ততটুকুর মধ্যেই কিন্তু তোমাদের লিখে কমপ্লিট করতে হবে। তাই কোনো ধরনের কোনো এক্সট্রা পেজ পাবে না। আমরা অনেক সময় শুনি যে কনক্লুশনটা লিখতে পারিনি, পেজ ছিল না, টাইম ছিল না। এই ধরনের বিষয়গুলো যেন না হয় সেটা কিন্তু এক্সাম হলে যাওয়ার আগেই মাথায় সেট করে নিতে হবে। এই ইনফরমেশনগুলো যদি তুমি মাথায় রাখো তাহলে কিন্তু একটা এসে বা কম্পোজিশন লেখার সময় তোমার কোনো আর বাধা চলে আসবে না। সো এবার আমরা দেখে নেই স্ট্রাকচারটা কেমন হবে। ফার্স্টেই তোমরা দেখো একটা এসে বা কম্পোজিশনের ফার্স্ট যে পার্টটা সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন। এই ইন্ট্রোডাকশনের মধ্যে তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে তুমি তোমার টিচারের যে অ্যাটেনশন সেটা গ্র্যাব করতে পারছো কিনা, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ইন্ট্রো পার্টটা কিন্তু বেশ ভালোভাবে লিখতে হবে, গ্রামাটিক্যাল এরর যেন না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। ইন্ট্রো পার্টটা অনেক বেশি বড় করে লিখে ফেলা যাবে না, 5 থেকে 6 লাইনের মধ্যে সুন্দরভাবে তোমার ইন্ট্রোডাকশনের পার্টটা শেষ করতে হবে। পরবর্তী যে বিষয়টা আছে সেটা হচ্ছে বডি প্যারাগ্রাফ। বডি প্যারাগ্রাফের মধ্যে তুমি চাইলে তোমার পছন্দ মতো প্যারা করতে পারবে, সেটা 2টা কিংবা সর্বোচ্চ 3টা, তবে 2টা করলে ভালো যেহেতু তোমার ওয়ার্ড লিমিটটা আছে কিন্তু 200। দুটো প্যারার মধ্যে বা তুমি যদি একটার মধ্যেও ভালোভাবে তোমার ইনফরমেশনগুলো গুছিয়ে লিখতে পারো তাহলেও কোনো সমস্যা নেই। তুমি প্যারা এখানে 2টা করো বা 3টা করো সেটার উপর তোমার মার্কসটা ডিপেন্ড করছে না, তবে তুমি কত সুন্দর করে সাজিয়ে লিখতে পেরেছো, তোমার কথাগুলো কতটুকু লজিক্যাল হয়েছে সেটার উপর তোমার মার্কসটা ডিপেন্ড করছে। পরবর্তী লাস্ট যে পার্টটা আছে সেটা হচ্ছে কনক্লুশন পার্ট। কনক্লুশন পার্টটা হচ্ছে তুমি এই দুটো পার্টের মধ্যে যা কিছু বলেছো সেটা তুমি এখানে ভালোভাবে এন্ডিংটা দিতে পারছো কিনা সেটাই কিন্তু হচ্ছে তোমার কনক্লুশন পার্ট। এবার আমরা দেখে নিব যে ইন্ট্রো, বডি প্যারাগ্রাফ এবং কনক্লুশন এই 3টা পার্টে তোমরা কোন কোন বিষয়গুলো সবচেয়ে বেশি হাইলাইট করবে। এবার চল আমরা দেখে নেই স্ট্রাকচারের মধ্যে ফার্স্ট যে পয়েন্টটা ছিল ইন্ট্রোডাকশন, সেখানে আমরা কিভাবে একটা ইন্ট্রোকে প্রপারলি সাজাতে পারি। ইন্ট্রোডাকশনের ফার্স্ট যে লাইনটা হবে সেটা হচ্ছে হুক বা গ্র্যাবার। সো হুক বা গ্র্যাবারটা কি জিনিস? এটা হচ্ছে এমন একটা লাইন টপিকের সাথে রিলেট করে টিচারের অ্যাটেনশনটা যেন আমরা সিক করতে পারি সে ধরনের একটা লাইন আমাদেরকে এখানে লিখতে হবে, ঠিক আছে? এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন। ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনটা হচ্ছে টপিক রিলেটেড, তুমি যে কোনো ধরনের যে ইনফরমেশনগুলো তুমি জানো বা হচ্ছে পরবর্তীতে স্টেট করতে চাচ্ছ সেটার কিছু ইনফরমেশন একটা কিংবা 2টা লাইনের মধ্যে এটাকে দিতে হবে। আর পরবর্তী যে পার্টটা সেটা হচ্ছে থিসিস স্টেটমেন্ট। এই পার্টটা কিন্তু পুরো কম্পোজিশনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পার্ট, ঠিক আছে? এই পার্টটা যে ভালো করে লিখতে পারবে সে টিচারের ইমপ্রেশন খুব ইজিলি গ্র্যাব করে ফেলতে পারবে। সো এখানে থিসিস স্টেটমেন্টটা আমরা কিভাবে লিখি কিছুক্ষণ আগেই দেখালাম যে ব্র্যাকে কিন্তু সাধারণত ওপিনিয়ন বেসড বা আর্গুমেন্টেটিভ এসেগুলো বেশি আসে। তো সেখানে তুমি স্টার্ট করতে পারো এই থিসিস স্টেটমেন্টগুলো যে আই এগ্রি উইথ দ্য স্টেটমেন্ট বিকজ অফ, তখন তুমি এখানে 2 থেকে 3টা ফ্রেজ ব্যবহার করতে পারো। সো যে ফ্রেজগুলো তুমি ব্যবহার করবে সেটা তোমাকে মাথায় রাখতে হবে, সেই ফ্রেজগুলোকেই কিন্তু তোমার বডি প্যারাগ্রাফে অ্যানালাইসিস করতে হবে। তার মানে তুমি এখানে টিচারকে হিন্ট দিয়ে দিচ্ছ যে তুমি আসলে কোন বিষয়গুলো নিয়ে সামনে বলতে যাচ্ছ এবং পরবর্তীতে বডি প্যারাগ্রাফের মধ্যে সেই জিনিসগুলোকে যেন তুমি রিফ্লেক্ট করাতে পারো সেই জিনিসটা মাথায় রেখে তোমাকে থিসিস স্টেটমেন্টটা কমপ্লিট করতে হবে। থিসিস স্টেটমেন্টে 2 থেকে 3টা ফ্রেজ ব্যবহার করলেও একটা জিনিস খেয়াল রাখবে যে সেন্টেন্সটা একটু বড় হতে গেলে যেন কোনো ধরনের গ্রামাটিক্যাল মিস্টেক এখানে না হয়, আর যেই পয়েন্টগুলো লিখছো তুমি যেন সেই পয়েন্টগুলো নিয়ে পরবর্তীতে কথা বলো। অনেকে কি হয় নার্ভাস হয়ে এখানে কিছু পয়েন্ট বললো বা এখানে এগ্রি করলো, আবার এখানে যদি ডিসএগ্রি করে ফেলে তখন দেখা যাবে যে লেখার যে মানটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সো এইবার আমি চলে আসি বডি প্যারাগ্রাফের পার্টটাতে। সো বডি প্যারাগ্রাফটা যদি তোমরা দেখো এখানে বডি প্যারাগ্রাফের ফার্স্ট যে লাইনটা সেটা হচ্ছে টপিক সেন্টেন্স। তার মানে তোমার যে টপিকটা আছে সেই টপিক রিলেটেড তোমাকে আগে একটা টপিক সেন্টেন্স লিখতে হবে। কোনো কিছু যখন আমরা শুরু করি তখন তো এটার একটা ওয়ে থাকে, সেই ওয়েটা তোমাকে মেনটেন করেই বডি প্যারাগ্রাফটা স্টার্ট করতে হবে। এরপরে যে বিষয়টা সাপোর্টিং ডিটেলস, এখন এখানে কোনটা ডিটেলসটা তুমি লিখবে? এই যে থিসিস স্টেটমেন্টে তুমি আলোচনা করেছিলে যে ফ্রেজগুলো নিয়ে বা যেই ছোট ছোট পয়েন্টসগুলো নিয়ে যেটা নিয়ে তুমি হাইলাইট করতে চাচ্ছ তোমার সম্পূর্ণ কম্পোজিশনটাতে, ঠিক সেই জিনিসটাই এখানে সাপোর্টিং ডিটেলস আকারে আসবে। তুমি এখানকার যে থিসিস স্টেটমেন্টটা আছে সেটাকে যখন ইলাবোরেট করবে এই সাপোর্টিং ডিটেলসটাকে আরও বেশি স্ট্রং করার জন্য, এটাকে আরও বেশি ভালোভাবে লেখার জন্য তোমাকে ব্যবহার করতে হবে হচ্ছে অ্যানালাইসিস পার্টটা, ঠিক আছে? অ্যানালাইসিসটা করবে হচ্ছে সাপোর্টিং ডিটেলসে যে পয়েন্টগুলো লিখবে সেইটার ওপরে তুমি যে যুক্তিগুলো দিবে সেটা যে কোনো ধরনের স্ট্যাটিস্টিক্স হতে পারে, যে কোনো ধরনের ডেটা হতে পারে বা ফেমাস কোনো মানুষের কথা হতে পারে বা তোমার এক্সপিরিয়েন্স বেসড হতে পারে, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে টপিকের উপর, ঠিক আছে?
সো টপিকটার উপর বেস করে সাপোর্টিং ডিটেলসটাকে আরও বেশি স্ট্রং করার জন্য তোমাকে কিন্তু অ্যানালাইসিস পার্টটার দিকে খুব ভালোভাবে মনোযোগ দিতে হবে। আর সম্পূর্ণ বিষয়টা লেখার পরে এমন একটা সেন্টেন্স দিয়ে কনক্লুড করতে হবে যেন বোঝা যায় যে তোমার বডি প্যারাগ্রাফটাকে তুমি সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছো। এই বডি প্যারাগ্রাফে তুমি চাইলে 2টা প্যারা দিতে পারো বা চাইলে তুমি একটা প্যারাও দিতে পারো, সেটাতে কোনো সমস্যা নেই। তবে মেইন লক্ষ্য থাকতে হবে যেন তুমি খুব ভালোভাবে তোমার যে রিজন আছে, তোমার যে লজিক আছে, সেই জিনিসগুলোকে তুমি স্টেট করতে পারছো কিনা। আর আরও একটা টিপস এখানে বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে পুরো ব্যাপারটা যে তুমি এখানে তুলে ধরবে, সেই জিনিসটা ট্রানজিশন মেনটেন করার জন্য তোমাকে কিন্তু লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার করতে হবে। সেটা যেমন ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি এভাবে তুমি বিষয়গুলোকে উপস্থাপন করতে পারো, বা হচ্ছে যে কোনোভাবে যে বিসাইডস, দেয়ারফোর, এই জিনিসগুলো, এই ধরনের যে লিঙ্কিং ওয়ার্ডসগুলো আছে সেগুলোকে ব্যবহার করে ট্রানজিশনটা মেনটেন করতে হবে। তাহলে দেখবে যে তোমার লেখার কোয়ালিটিটা অনেক ভালো হচ্ছে। এইবার আমরা ইন্ট্রো করে ফেললাম, বডি প্যারাগ্রাফ করে ফেললাম, এখন আমাদেরকে তো খুব সুন্দরভাবে কনক্লুড করতে হবে, তাই না? এখন কনক্লুড করার জন্য আমরা একটু এখানে দেখে নেই যে কনক্লুশনে আমরা আসলে কি লিখব। কনক্লুশনের ফার্স্ট যে লাইনটা আছে সেটা হচ্ছে রিস্টেট থিসিস স্টেটমেন্ট। এই যে মনে আছে যে আমরা এখানে যে একটা থিসিস স্টেটমেন্ট লিখেছিলাম, এটাকে তোমার এই পার্টটাতে কিন্তু রিস্টেট করতে হবে। মানে এখানে যেই স্ট্রাকচারটা মেনটেন করে লিখেছিলে, হয়তো সেন্টেন্সটাকে আরেকটু ঘুরিয়ে বা হচ্ছে একটু সিনোনিমস দিয়ে বা যে কোনোভাবে তোমাকে স্ট্রাকচারটা চেঞ্জ করে এখানে রিস্টেট করতে হবে। এটার মানে হচ্ছে তুমি বডি প্যারাগ্রাফে যা কিছু লিখেছো সেই জিনিসটাতে তুমি ইন্ট্রোতে যেভাবে করে তুমি তাদেরকে বলেছিলে যে এই বিষয়গুলো আমি উপস্থাপন করতে যাচ্ছি, ঠিক সেম জিনিসগুলোতে তুমি যে এখনো স্টিক করছো সেটা টিচারের বুঝতে হবে। এরপরের যে পয়েন্টটা সেটা হচ্ছে সামারাইজ দ্য মেইন পয়েন্টস। বডি প্যারাগ্রাফে যে এত কিছু লেখা হয়েছে সেটাকে তোমাকে সুন্দরভাবে 2 থেকে 3 লাইনের ভেতরে সামারাইজ করতে হবে। তার মানে তুমি যে পয়েন্টটা এগ্রি করছো না ডিসএগ্রি করছো, তুমি কি কি বলেছো সেই জিনিসটাকে খুব সুন্দরভাবে 2-3 লাইনের মধ্যে উপস্থাপন করতে হবে। আর পরবর্তী যেটা আছে একদম লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে কল টু অ্যাকশন লাইন। একটা এসে যখন কমপ্লিট করতে হয় বা একটা কম্পোজিশন যখন কমপ্লিট করতে হয়, তখন টিচাররা যদি সময়ও না পায় তারা কিন্তু ইন্ট্রো আর কনক্লুশনের লাস্টের দিকটা পড়বেই। তাই তোমাকে মাথায় রাখতে হবে এমন একটা লাইন দিয়ে আমাকে শেষ করতে হবে টিচার যেন বুঝতে পারে যে তোমার লেখার স্ট্রাকচারের ওপর বা টপিকটার ওপর ভালো একটা ধারণা আছে। তুমি যদি সম্পূর্ণ এই স্ট্রাকচারটা ফলো করে, আমি যে কোয়েশ্চেনগুলো দেখালাম প্রিভিয়াস ইয়ারে বা প্রিভিয়াস সেমেস্টারগুলোতে যে কোয়েশ্চেনগুলো এসেছে, তুমি প্রত্যেকটাই এই একটা মাত্র স্ট্রাকচার ফলো করে খুব সুন্দরভাবে, খুব ইজিলি তুমি যদি লিখে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমার প্রিপারেশন নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। একটা স্ট্রাকচারের মধ্যেই তোমার প্রত্যেক ধরনের যে কোয়েশ্চেন প্যাটার্ন আছে ব্র্যাকের, সেটার সলিউশন কিন্তু চলে আসছে। তাই এত ইজি প্রিপারেশনটা কিন্তু তোমরা চাইলে আজ থেকেই নিয়ে নিতে পারো। আমি আশা করছি আজকের এই ভিডিওটা দেখার পরে তোমাদের রাইটিংয়ের যে বিষয়গুলো নিয়ে কনফিউশন ছিল সেগুলো দূর হয়ে যাবে এবং বাসায় বসেই খুব সুন্দরভাবে, খুব ইজিলি প্রিপারেশনটা নিয়ে নিতে পারবে। তাছাড়াও তোমরা যদি আমাদের কাছ থেকে আরও গাইডলাইন এবং পেইড অ্যাসিস্ট্যান্স নিতে চাও, তাহলে জয়েন করতে পারো আমাদের অ্যাডমিশন প্রোগ্রামে। আমাদের অ্যাডমিশন প্রোগ্রামে জয়েন করে তোমরা কি কি পাচ্ছ সেটা একটু এক নজরে দেখে নেই। ফার্স্টে পেয়ে যাচ্ছ এক সেট ফ্রি বুক, যেখানে এই বুকটার মধ্যে তোমরা পেয়ে যাবে ফুল অ্যাডমিশনের যে প্রিপারেশন গাইডলাইন সেটা। এখানে প্রিভিয়াস ইয়ারের মডেল কোয়েশ্চেন থাকবে। আর তাছাড়া রাইটিংয়ের যে থেরাপি বুকটা আছে, সেখানে কিন্তু রাইটিংয়ের যত ধরনের স্ট্রাকচার এবং কোয়েশ্চেন আছে সেগুলো তোমরা এই বুকটার মধ্যে পেয়ে যাবে। এবার আমরা দেখে নেই আমাদের কি কি ধরনের কোর্সেস এখানে অ্যাভেলেবেল আছে। আমরা এখানে অফলাইন এবং অনলাইন কোর্স অফার করছি। আর তোমাদের জন্য সবচেয়ে ভালো একটা বিষয় হচ্ছে, অফলাইন কোর্সে তোমরা যখন ভর্তি হয়ে যাচ্ছ তখন কিন্তু অনলাইন কোর্সটা সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছ এবং কোর্সের ডিউরেশনটাও কিন্তু হচ্ছে 2 আওয়ার্স। এই 2 আওয়ার্সের মধ্যে তোমরা টিচারের সাথে 1-to-1 কমিউনিকেশন করেও কিন্তু তোমাদের প্রবলেমগুলো সলভ করে নিতে পারবে। আর তোমরা যখন কোর্সে ভর্তি হয়ে যাবে তখন কিন্তু এভরিডে লেকচার শিট, ডেইলি কুইজ, মডেল টেস্ট, এই জিনিসগুলো পেয়ে যাচ্ছ। তাই বিস্তারিত জানার জন্য আর দেরি না করে তোমরা আমাদের ফেসবুক পেজে কিংবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারো।